তো বন্ধুরা, তোমরা যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা এএলপি হোক, টেকনিশিয়ান অথবা গ্রুপ ডি, তুমি তো জানোই 3টে পরীক্ষাতেই সায়েন্স রয়েছে। আর এই সায়েন্সে যদি তুমি ফুল স্কোর করতে চাও, তাহলে কিন্তু বাস তোমাকে এনসিইআরটির পাঠ্য বই পড়তে হবে ক্লাস 9 অ্যান্ড 10-এর। এই নবম আর দশম শ্রেণীর এনসিইআরটির পাঠ্য বই দুটো তুমি যদি ভালো করে পড়ে নিতে পারো বুঝে, তাহলে বস তুমি যে এক্সামই দাও, এএলপি দাও, টেকনিশিয়ান দাও অথবা গ্রুপ ডি দাও, সেখানে কিন্তু সায়েন্সে তুমি ফুল স্কোর করতে পারবে। আর আমি তোমাদের কি করাচ্ছি দেখো, এই যে এক একটা অধ্যায়, যেমন এনসিইআরটির নবম শ্রেণীর পঞ্চম যে অধ্যায়টা রয়েছে, জীবনের মৌলিক একক, এই এক একটা অধ্যায়ের ওপরে আমি কিন্তু তোমাদের 3টে করে ক্লাস করাচ্ছি। প্রথম ক্লাসটা আমি তোমাদের রাখছি এনসিইআরটির পাঠ্য বইয়ের লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, এবং দ্বিতীয় ক্লাসটা যেখানে আমি রাখছি এই অধ্যায়ের উপরে, এই যেমন জীবনের মৌলিক একক, এই অধ্যায়ের ওপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো ছবি সহ কিন্তু আমরা বুঝে নেব। যেমন আজকের এই সম্পূর্ণ ক্লাসটাই রেখেছি আমি, এই 2 নম্বর ক্লাসটা। এবং তারপরে আর একটা ক্লাস আমি করাচ্ছি সেই অধ্যায়টার উপরে, যে অধ্যায়টা আমরা দুবার করে বুঝে নিয়েছি, সেই অধ্যায়ের উপরে যত রকমের যে ধরনের এমসিকিউগুলো হতে পারে সেগুলো আমরা 3 নম্বর ক্লাসে করে নিচ্ছি। এইভাবে আমি তোমাদের 2 মাসের মধ্যে, এপ্রিল অ্যান্ড মে, এই 2 মাসের মধ্যে এনসিইআরটির নবম আর দশম শ্রেণীর সম্পূর্ণ যে 25টা অধ্যায় রয়েছে, সেই 25টা অধ্যায় কিন্তু আমি তোমাদের এইভাবে 3টে করে ক্লাস করিয়ে কিন্তু এমসিকিউ দিয়ে করিয়ে দেবো। সাথে তোমাদের নিউমেরিক্যালস থাকছে, যে মানে যে অঙ্কগুলো হয় সায়েন্সের থেকে, সেগুলো সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে সহজ সরলভাবে বুঝিয়ে কিন্তু করিয়ে দেবো। এবার দেখো, তোমরা অনেকেই জানতে চাইছিলে, দাদা আমরা সমস্ত ক্লাস তো পাচ্ছি না, সমস্ত ক্লাসগুলো আমরা কিভাবে পাবো? সমস্ত ক্লাস আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রামেই কিন্তু তুমি সমস্ত ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে। যে সায়েন্সের এক একটা অধ্যায়ের উপরে 3টে করে ক্লাস করাচ্ছি, এই সমস্ত ক্লাস এবং সাথে এদের প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ কিন্তু তুমি ওই টেলিগ্রামেই পাবে। সাথে দেখো, এই যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বস এখানেও কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। কারণ তুমি যদি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নাও, তাহলে এই গ্রুপ ডিতে কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 20টা নাম্বার রয়েছে, আর এই 20-র মধ্যে 14-15 কিন্তু তোমাকে তুলতেই হবে। আমি বারবার করে একটা কথা বলছি, এবারে কিন্তু আহামরি খুব বেশি ভ্যাকান্সি নেই, আর সবাই কিন্তু এই রিলের জন্যই ছুটছে। গ্রুপ ডিতে কিন্তু সবারই একটা লক্ষ্য রয়েছে, সেই জন্য তোমাকে টার্গেট রাখতে হবে, যে করে হোক 85+ র মার্কস তোমাকে তুলতেই হবে, সে তুমি যে জন্যই অ্যাপ্লাই করো বা যে ক্যাটাগরি হও না কেন। সেই জন্য দেখো, জিকের জন্য আমি তোমাদের 50+ টপিক করিয়ে দেবো, আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমার 2024-25-এর কারেন্ট অ্যাফেয়ার্সে করাচ্ছি, এগুলো কিন্তু তোমাকে পড়ে নিতে হবে। আর সমস্ত ক্লাসগুলো তুমি দেখো, মানে এতদিন যে ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাস এবং সেই সমস্ত পিডিএফ এবং পরপর যে ক্লাসগুলো আমি এই 2 মাসের মধ্যে করিয়ে দেবো, সেগুলো সবই তুমি আমাদের এই নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখানে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, অ্যাড হতে চাও, দেখো 20 তারিখ পর্যন্ত, 20 এপ্রিল, 20/4/2025 পর্যন্ত তোমাদের এই 50% ছাড়টা রয়েছে। এর পরবর্তী সময় কিন্তু আমাকে আর বলবে না, তখন কিন্তু তোমাকে 499 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা এখন নিতে চাও, তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যে কোনো মাধ্যমে 249 টাকা পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, সঙ্গে সঙ্গে কিন্তু আমি অ্যাড করে দেবো। 20 তারিখের পরে কিন্তু আমাকে আর বলবে না। প্রতিটা পয়েন্টে আমি খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ক্লাসটা তুমি একটু মনোযোগ সহকারে শুনে নাও, দেখবা এই ক্লাসের মাধ্যমেই পুরো অধ্যায়টা তোমার মাথায় থেকে যাবে। প্রথমেই বলছে যে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। দাদা, জীব মানে কি? জীব মানে এখানে বোঝানো হচ্ছে যার মধ্যে জীবন রয়েছে, সেটা উদ্ভিদ হতে পারে, আবার সেটা প্রাণীও হতে পারে, আবার সেটা ব্যাকটেরিয়াও হতে পারে। মোদ্দা কথা, যার মধ্যে জীবন রয়েছে সেটাই তো জীব। এবার এই প্রত্যেকটা জীবেরই যে গঠনটা, মানে জীবটা কেমন দেখতে হবে, তার গঠন বা সেই জীবটার কাজ কি হবে, এই সমস্ত কিছুই নির্ধারণ করবে কোষ। কেমন? তাই এখানে বলছে দেখো, যে সব জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এমন কিছু জীব আছে, যেমন ব্যাকটেরিয়ার কথা বলি, যদি অ্যামিবার কথা বলি, ওদের সম্পূর্ণ দেহটাই হলো একটি মাত্র কোষ দিয়ে তৈরি। আবার এমন কিছু জীব আছে, যেমন একটা উদ্ভিদ বা যে কোনো একটা প্রাণী বলো, বাঘ, সিংহ, গরু, ছাগল, তাদের দেহ কিন্তু বহু 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 কোষ দিয়ে তৈরি, তাদের দেহটা। দেখো, তুমি যদি তোমার হাতের সামান্য একটু তালুর যদি সামান্য একটু চামড়া তুলে নিয়ে তুমি যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখো, তাহলে তুমি এরকম দেখতে পারবে, মানে সামান্য একটু রাখলে পরেই এত অজস্র, মানে অসংখ্য তুমি কোষ দেখতে পারবে। এই এক একটা প্রকোষ্ঠই হচ্ছে কোষ, আর তাদের মধ্যে এই যে লাল গোল গোল দেখাচ্ছে না, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। বুঝতে পারলে? তাই এবার এই কোষ কিভাবে আবিষ্কৃত হয়, কেই প্রথম কোষ সম্পর্কে বর্ণনা দেন? তো একজন বিজ্ঞানী রবার্ট হুক, তিনি 1665 সালে ওই তার নিজের তৈরি একটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে এই কর্কের একটা ফালি, মানে একটা টুকরো, তার নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে তিনি দেখতে পান যে জায়গায় জায়গায় এমন মৌমাছির চাকের মতো দেখাচ্ছে ওই তোমার ফালিটা। এই এই যে মৌমাছির চাকেরই যে এক একটা গোল গোল, মানে এক একটা প্রকোষ্ঠ, এর নামই দেন সেল, অর্থাৎ
কোষ। এইভাবেই সর্বপ্রথম কোষ আবিষ্কৃত হয়ে গেল। দাদা কর্ক কি? কর্ক তুমি দেখে থাকবে ওই হোমিওপ্যাথি ওষুধের দোকানে দেখবা যে শিশি বা বোতলগুলো যে মধ্যে ওষুধ থাকে তা দেখবা একটা কাঠের গুজি দিয়ে আটকানো থাকে, ওই কাঠের গুজিটাই হচ্ছে কর্ক, যেটা গাছের ছাল দিয়ে তৈরি। অথবা শ্যাম্পেইনের বোতলে তুমি দেখবা উপরের দিকে কাঠের একটা গুজি দিয়ে বোতলটা আটকানো থাকে, এই কাঠের গুজিটাই হচ্ছে ওই কর্ক। বুঝতে পারলে? কর্ক হচ্ছে যেটা গাছের ছাল বা বাকল শুকিয়েই তৈরি করা হয়। তাই গাছের ছাল শুকিয়ে তৈরি করা, তাই গাছের ছালটা শুকিয়ে গেলে সেটা তো মৃত, অর্থাৎ এই রবার্ট হুক তিনি কিন্তু মৃত কোষ আবিষ্কার করেছিলেন। বোঝা গেল? তারপরে দেখো আরেকজন বিজ্ঞানী যার নাম লিওয়েন হক, 1674 সালে তিনি সর্বপ্রথম পুকুরের কিছুটা জল তুলে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে সেখান থেকে কিন্তু তিনি মুক্ত সজীব কোষ আবিষ্কার করেছিলেন, মানে জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। এই পুকুরের কিছুটা জল নিলে তুমি এরকম দেখতে পারবা, এর মধ্যে এককোষী অণুজীব প্রোটোজোয়া রয়েছে। এই এক একটা প্রোটোজোয়াই হচ্ছে এককোষী, মানে এদের এই প্রোটোজোয়াটার পুরো দেহটাই হলো একটা মাত্র কোষ দিয়ে তৈরি। এইখান থেকেই তিনি আবিষ্কার করে ফেললেন, জীবিত কোষ আর কি আবিষ্কার করে ফেললেন। কে? বিজ্ঞানী লিওয়েন হক। তাহলে কি বুঝলে তুমি এইটুকু পড়ে দাদা? সবার প্রথমে রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছিল, সেটা ছিল মৃত কোষ। তারপরে 1674 সালে আর একজন বিজ্ঞানী লিওয়েন হক তিনি পুকুরের জল পর্যবেক্ষণ করতে গিয়ে সেখানে প্রোটোজোয়া থেকে এককোষী সজীব কোষ আবিষ্কার করে ফেলেন। এবার দেখো এই কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকে, কোষের মধ্যে যে প্রধান অঞ্চল বা কেন্দ্রটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন 1831 সালে। তিনি কিন্তু কোষের ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে সেটা আবিষ্কার করে ফেলেছিলেন। দেখো একটু ছবিটা আমি বড় করে বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে পুরোটাই একটা কোষ, পুরোটা একটা কোষ। এটাকে মানে এইভাবে একটা তরমুজকে যেমন তিন ভাগে মানে তিন ভাগ রেখে এক ভাগ কাটলে যেরকম দেখায় না, ঠিক সেই রকম। এবার দেখো এই সব থেকে বাইরের যে অংশটা রয়েছে সেটাকে কোষ আবরণী বা কোষ পর্দা বলে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম। আর এই যে দেখো পুরো সবুজ অংশটা নিউক্লিয়াস বাদে যে পুরো সবুজ অংশটা, এটা হচ্ছে তরল ধাত্র, ঠিক আছে, তরল চটচটে তরল পদার্থ। আর এইটারই নাম দেওয়া হয়েছে সাইটোপ্লাজম। ঠিক আছে? আর এর মধ্যে তো কোষের মধ্যে অনেক কিছুই থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে, লাইসোজোম থাকে, ঠিক আছে? আর নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছু থাকে, সেটাও আমরা দেখবো, অসুবিধা নেই, আস্তে আস্তে দেখে নেবো। তো এবার দেখো বেশ ভালো নিউক্লিয়াস আবিষ্কৃত হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো আরেকজন বিজ্ঞানী আসেন, যার নাম হচ্ছে পার্কিনজি। তা তিনি কি বলেন? তিনি বলেন যে এই কোষটা, এই যে সম্পূর্ণ কোষটা সেটা নিউক্লিয়াস সহ, দেখো নিউক্লিয়াস বাদে যে তরল সবুজ অংশটা আর কি, যে তরল ধাত্রটা, সেটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এবার এই নিউক্লিয়াস সহ, নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু তরল ধাত্র রয়েছে, সেই তরল ধাত্র এবং সাথে সাইটোপ্লাজমের তরল ধাত্র পুরোটা মিলিয়ে নাম দেওয়া হয়েছে প্রোটোপ্লাজম। এটা কে নামকরণ করেছিল? বিজ্ঞানী পার্কিনজি। বিজ্ঞানী পার্কিনজি কোষের তরল ধাত্রকে, মানে কোষের মধ্যে পুরো অংশে যে তরল ধাত্র রয়েছে সেই পুরোটারই নাম দেওয়া হয় মানে প্রোটোপ্লাজম। কে নামকরণ করেন? বিজ্ঞানী পার্কিনজি। কত সালে? 1839 সালে, মাথায় রাখবা। বেশ, এবার তারপরে দেখো আরও দুজন বিজ্ঞানী আসেন, স্লেইডেন এবং সোয়ান, তারা কোষ তত্ত্ব প্রকাশ করেন। তাহলে কোষ তত্ত্ব কারা প্রকাশ করেন? বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। এই স্লেইডেন এবং সোয়ান কোষ সম্পর্কে দুটো মূল্যবান বক্তব্য রেখেছিলেন। বিজ্ঞানী স্লেইডেন 1838 সালে তিনি বলেছিলেন যে সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দিয়ে গঠিত। আর বিজ্ঞানী সোয়ান 1839 সালে তিনি বলেছিলেন জীবনের মূল এককই হলো কোষ। মাথায় রাখবা কে কি বলেছিল, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কোষ তত্ত্ব প্রকাশ করেন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। আর এই কোষ তত্ত্বের মূল বক্তব্য দিতে গিয়ে বিজ্ঞানী স্লেইডেন বলেছিলেন সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, আর সোয়ান বলেছিলেন জীবনের মূল একক হলো কোষ। কেমন? এবার দেখো কোষ তত্ত্বের সম্প্রসারণ ঘটিয়ে বিজ্ঞানী রুডলফ ভিরচো 1855 সালে তিনি বলেছিলেন যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। একটা কোষ থেকে আমরা দেখব পরবর্তী সময়ে যে একটা কোষ বিভাজিত হয়ে আরও অন্যান্য অনেক কোষ উৎপন্ন করে, ঠিক আছে? এই যে এই তথ্যটা সর্বপ্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ভিরচো 1850 সালে। তিনিই বলেছিলেন যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। কেমন? আচ্ছা এবার দেখো এই যে কোনো কোনো জীবের একটি কোষই সম্পূর্ণ দেহ গঠন করতে পারে, ঠিক আছে? মানে যেমন অ্যামিবা, প্যারাসেমিয়াম, ব্যাকটেরিয়া, এদের পুরো দেহটাই হলো একটাই কোষ, ঠিক আছে? তা মাথায় রাখবে এদেরকেই কিন্তু এককোষী জীব বলে। এককোষী জীব কারা? যেমন অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারাসেমিয়াম এবং ব্যাকটেরিয়া। এই চারটে জীবের নাম মাথায় রাখবা। অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারাসেমিয়াম, ব্যাকটেরিয়া, এরা হলো এককোষী জীব। প্রাণী জগতের সব থেকে ছোট কোষের নাম কি? সেটা হচ্ছে মাইকোপ্লাজমা, হলো প্রাণী জগতের সব থেকে ছোট কোষ। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। কেমন? আর যদি বলে প্রাণী জগতের সব থেকে বড় কোষের নাম কি, সেটা হলো উট পাখির ডিম, হলো প্রাণী জগতের সব থেকে বড় কোষ। আর প্রাণী জগতের সব থেকে লম্বা কোষ হলো নিউরন বা স্নায়ু কোষ, ঠিক আছে? মাথায় রাখবে যে স্নায়ু কোষ হলো প্রাণী জগতের সব থেকে লম্বা কোষ। আর সেটা হচ্ছে কোন প্রাণীর? জিরাফ। জিরাফের স্নায়ু কোষ হলো সব থেকে লম্বা স্নায়ু কোষ প্রাণী জগতের মধ্যে। দেখো যদি বলে মানব দেহের সব থেকে বড় কোষ কোনটি, তাহলে সেটা হবে ডিম্বাণু। কেমন? আর মানব দেহের সব থেকে ছোট কোষ হলো শুক্রাণু। আর মানব দেহের সব থেকে লম্বা কোষের কথা বললে পরে এই স্নায়ু কোষই হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো একটু পড়ে মুখস্থ করে নিবা।
এবার তুমি যদি একটা কোষকে যদি ভালো মানে ভালো যন্ত্র মানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি একটা কোষকে রাখো, তাহলে তুমি সেই কোষের বিভিন্ন উপাদান দেখতে পারবে। এবার প্রায় প্রত্যেকটি কোষের মধ্যে এই ৩টে উপাদান থাকেই। সেগুলো কি কি দাদা? কোষ পর্দা বা প্লাজমা পর্দা আমরা দেখতেই পাই, নিউক্লিয়াস দেখতে পাই এবং সাইটোপ্লাজম আমরা দেখতে পাই। এই এক একটা জিনিস কি, এই এক একটা উপাদান কি, ভালো করে বুঝে নাও। দাদা কোষ পর্দা বা প্লাজমা পর্দা হলো প্রাণী কোষের কথা যদি বলি, প্রাণী কোষের সবথেকে বাইরের যে পর্দাটা, যে আবরণীটা, যেটা কি করে এই কোষটাকে, এটা তো একটা কোষ, এই কোষটাকে বাইরের আরো অন্যান্য কোষের থেকে পৃথক রাখছে, সেইটাই হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা। মাথায় রাখবে কি, যে প্রাণী জগতের সব থেকে বাইরের যে আবরণীটা রয়েছে সেইটাই তো দাদা কোষ পর্দা বা প্লাজমা পর্দা। এবার এই কোষ পর্দা বা প্লাজমা পর্দার কিছু কাজ রয়েছে। দেখো এ কিন্তু বেশ ভালো বোঝে। এর কি কাজ রয়েছে, এ কি করে, যদি কোষের মধ্যে ধরো কিছু খারাপ জিনিস, বজ্র পদার্থ কিছু, ধরো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, তাহলে কি সে এই কোষ পর্দা দিয়ে কিন্তু এই কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, ঠিক আছে, বার করে দিতে পারবে। আর যদি কোনো কারণবশত ধরো কোষের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, অক্সিজেনের প্রয়োজন, তাহলে বাইরে থেকে কিন্তু কোষ পর্দার মাধ্যমেই অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ করবে। এবং এই কোষ পর্দা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই কোষের উপরে ধরো এই কোষের উপরে কোনো মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া এসে লেগেছে, এবার এই কোষ পর্দা কিন্তু ভালো বোঝে, সে কিন্তু যে বুঝবে যে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের কোষের জন্য বা দেহের জন্য ক্ষতিকারক, তাই এইগুলোকে কিন্তু সে কোষের মধ্যে প্রবেশ করতে দেবে না। বিষয়টা বুঝতে পারলে? সেই জন্যই আমরা এই কোষ পর্দা বা প্লাজমা পর্দাকে প্রবেধক ভেদ্য পর্দা বলে থাকি। কেমন? মাথায় রাখবে। দেখো কার্বন ডাই অক্সাইড, যেটা আমি বললাম যে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের মতো কিছু বস্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। মাথায় রাখবে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। দেখো অভিস্রবণ প্রক্রিয়াটি কি সেটা মাথায় রাখো, যে প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত, মানে সমান না হওয়া পর্যন্ত জলের পরিবহন ঘটবে, সেইটাই হচ্ছে অভিস্রবণ। যেমন কি দাদা, এই একটা কোষ রয়েছে, আর এই কোষের মধ্যে ধরো জলের ঘনত্বটা বেশি রয়েছে, এখানে কি কোষটার মধ্যে জল রয়েছে বেশি, আর কোষটাকে তুমি বাইরে একটা পাত্রের মধ্যে রেখেছো, বাইরে একটা পাত্রের মধ্যে, সেখানে সেখানে যে জলের ঘনত্ব, এবার জলের ঘনত্ব মানে কি, ধরো এটা হচ্ছে লবণ গোলা জল বা চিনি গোলা জল, ঠিক আছে, এই চিনি গোলা জলের মধ্যে এখানে ধরো হচ্ছে বাইরে মানে কোষের বাইরে জলের ঘনত্বটা কম রয়েছে, আর কোষের মধ্যে জলের ঘনত্বটা বেশি রয়েছে, মানে কোষের মধ্যে জলটাই বেশি রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কোষ থেকে এই অভিস্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যাবে বাইরে, ঠিক আছে, সেইটাই আর কি বোঝানো হয়েছে অভিস্রবণ প্রক্রিয়া। আমি আগের দিন তোমাদের এইভাবে একটু বুঝিয়ে দিয়েছিলাম, যে এই একটা ছবি এঁকে এরকম একটা যন্ত্র এঁকে, এই ধরো এখানে রয়েছে তোমার হচ্ছে প্রবেদক বেদ্য পর্দা বা কোষ পর্দা, এবার এপাশে তুমি জল ভরাট করে রেখেছো, তাই না? তাহলে কি হবে, তুমি দেখতে পারবা যে জলটা কি উচ্চ জলঘনত্ব, উচ্চ জলঘনত্ব দিক থেকে জলটা নিচের দিকে আসবে, মানে যেদিকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থান রয়েছে সেই দিকে জলটা পৌঁছাবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সমান হয়ে যাচ্ছে, যতক্ষণ না দুদিকেই সমান হচ্ছে ততক্ষণই জলের পরিবহন চলবে, আর এই ঘটনাটার নামই হচ্ছে অভিস্রবণ। বিষয়টা বুঝতে পারলে? এবার এই দেখো অভিস্রবণের 3টি ঘটনা রয়েছে। প্রথম ঘটনা কি বলছে, বলছে বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হলে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করবে। এই ধরনের বহির পরিবেশীয় দ্রবণকে লঘু স্মারক দ্রবণ বা হাইপোটনিক সমাধান বলা হয়ে থাকে। কি বুঝলে? বলছে ভালো করে বোঝো, বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হলে, এই একটা পাত্রে তোমার হচ্ছে কি রয়েছে, লবণ জল রয়েছে, এটা বহির পরিবেশীয় মাধ্যম, ঠিক আছে, এখানে জলের ঘনত্ব কোষের অপেক্ষা, ভেতরে একটা কোষ ফেললে মানে ভেতরে তুমি এক পিস মাংস ফেলে দিলে, মাংস তো কোষ দিয়েই গঠিত, এবার এই এই কোষটার মধ্যে মানে যেটা তুমি রেখেছো মাংস বা কোষ, দেখে নাও আমি বোঝানোর জন্য মাংসই বলছি আর কি, এবার এর মধ্যে যে জলের ঘনত্বটা রয়েছে, যতটা পরিমাণ জল রয়েছে তার থেকে বাইরে জলের পরিমাণটা বেশি, বাইরে জলের ঘনত্বটা বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে থেকে কোষের মধ্যে জল প্রবেশ করবে, আর যখনই বাইরে থেকে বহির পরিবেশ থেকে যদি কোষের মধ্যে জল প্রবেশ করে, তাহলে সেইটাই হচ্ছে লঘু হচ্ছে, সেটার নামই হচ্ছে লঘু স্মারক দ্রবণ অর্থাৎ হাইপোটনিক সমাধান। একই জিনিস যদি বহির পরিবেশ মাধ্যমে জলের ঘনত্বটা যা ছিল, তুমি যে কোষটা ঢেলেছো এই পাত্রের মধ্যে তারও জলের ঘনত্ব সেম সেম, এখানেও ধরো বাইরে যে জলের ঘনত্ব রয়েছে সেখানে লবণ জলের মধ্যে জল রয়েছে 50% বা 40%, কোষের মধ্যেও তোমার হচ্ছে 50% কি রয়েছে, জল রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এই কোষের মধ্যে জল ঢুকবে না, অথবা কোষ থেকে জল বেরিয়েও যাবে না, ঠিক আছে, জল কোনো কোনো জলের কোনো পরিবহনই হবে না, আর সেইটাই হচ্ছে বলা হয়েছে যে সমসারক দ্রবণ, সেই ঘটনাটাই যাকে ইংরাজিতে বলা হয় আইসোটোনিক সমাধান, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে।
আচ্ছা, এবার দেখো আমি একটা জিনিস এখানে তুলে নিই অবশ্য উদাহরণ হিসাবে। এই যে হাইপোটোনিক সমাধান হলে কোষের কি ঘটবে? দেখো কোষের মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে কোষটা ফেঁপে ফুলে উঠবে, কোষটা রসস্ফীত হবে। পরীক্ষায় যদি প্রশ্ন এরকম দেয়, নিম্নলিখিত কোন মাধ্যমে কোষের মধ্যে জল প্রবেশ করে এবং কোষটা রসস্ফীত হয়ে ওঠে, তাহলে সেটা হবে হাইপোটোনিক সমাধানের মাধ্যমে বা লঘুসারক দ্রবণের জন্য। বিষয়টা বুঝতে পারলে সেই জন্য আমি এটা তুলে নিই, অবশ্য তুলতে মানে মনে ছিল না, আমি বলে দিচ্ছি শুনে নাও। তারপরে দেখো এটা বললাম যে আইসোটোনিক সমাধান, এক্ষেত্রে কিন্তু জলের কোনো পরিবহন ঘটে না। এটা এখানে কিন্তু জল হচ্ছে অপরিবর্তিত থাকে আর কি, কোষের মধ্যেও জল ঢোকে না, বাইরেও বেরিয়ে আসে না। চলে আসি আর একটা ঘটনা, বলছে দেখো যে বহির পরিবেশ ও মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা যদি কম হয় তাহলে এই অভিস্রবণ প্রক্রিয়া দ্বারাই কোষ থেকে জল বেরিয়ে যায়। এই ধরনের বহির পরিবেশীয় দ্রবণকে অতিসারক দ্রবণ বা হাইপারটোনিক সমাধান বলে। দাদা এই যে পাত্রে লবণ জল যা রয়েছে, এবার পাত্রের মধ্যে যে কোষটা রেখেছো তার যে কোষের মধ্যে যে জলের ঘনত্ব সেটা বাইরের তুলনায় বেশি, বাইরের তুলনায় কোষের মধ্যে জলের ঘনত্ব বেশি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কী হবে, কোষ থেকে জল বাইরে বেরিয়ে আসবে। আর এই ঘটনাটাই হচ্ছে অতিসারক দ্রবণ। সিম্পল ব্যাপার, খুব সহজভাবে বুঝে নাও। দেখো সাধু জলে বসবাসকারী এককোষী জীব এবং বেশ কিছু উদ্ভিদ এবং উদ্ভিদের মূলের দ্বারা জলের শোষণ, এগুলো সবই কিন্তু অভিস্রবণের উদাহরণ। কি বললাম? সাধু জলে বসবাসকারী এককোষী জীব, বেশিরভাগ উদ্ভিদ কোষের জলের শোষণ এবং উদ্ভিদের মূলের দ্বারা জলের শোষণ, এগুলো সবই হচ্ছে অভিস্রবণের উদাহরণ। এবার এই প্লাজমা পর্দা বা কোষ পর্দা যেটা আমরা এখন পড়ছি, এই প্লাজমা পর্দা কিন্তু একটা নরম পর্দা, এটা লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। আর এই নমনীয়তার জন্যই কিন্তু প্লাজমা পর্দা খুব সহজেই যেগুলো প্রয়োজনীয় জিনিস যদি প্রয়োজন হয় কোষের, তাহলে বাইরে থেকে নিয়ে নেয়, বা অপ্রয়োজনীয় জিনিস কোষের মধ্যে জমা হয়ে গেল সেটাকে বাইরে ফেলে দিল, বা কিছু খারাপ জিনিস কোষের গায়ে এসে পড়লো সেগুলোকে ঢুকতেই দিল না, ঠিক আছে? এই সমস্ত কাজ কিন্তু এই প্লাজমা পর্দাতে কোষ পর্দা করে। তা বলছে আমরা যদি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ পর্দা বা প্লাজমা পর্দার গঠন পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আচ্ছা এখানে দেখো আমরা শুধুমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ পর্দা বা প্লাজমা পর্দার গঠন আর কি পর্যবেক্ষণ করতে পারি, ঠিক আছে? এবার দেখো এই কোষ পর্দার নমনীয়তায় কোষকে তার বহির পরিবেশ থেকে খাদ্য বা অন্যান্য জৈব বস্তু মানে গ্রহণ করতে সক্ষম করে তোলে। আর এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করাটার নামই হচ্ছে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া। কি বললাম? যে এই কোষ পর্দা তো নরম পর্দা, আর এই কোষ পর্দা নরম হওয়ার জন্যই এমন কিছু এককোষী জীব অ্যামিবা রয়েছে, সে কি করে এই তোমার হচ্ছে কোষ পর্দার মধ্যে দিয়েই কিন্তু ওর প্রয়োজনীয় যে খাদ্যবস্তু যেগুলো সেগুলো কিন্তু ও ওইভাবেই কিন্তু কোষ পর্দার মধ্যে দিয়েই খাদ্যবস্তুগুলো গ্রহণ করে, ঠিক আছে? আর এইভাবে খাদ্য গ্রহণ করার প্রক্রিয়াটার নামই হচ্ছে এন্ডোসাইটোসিস। ব্যাস সিম্পলভাবে বুঝে নাও, কেমন? চলে আসি কোষ প্রাচীর। দেখো বস, এই এই তো একটা কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, ঠিক আছে? এই উদ্ভিদ কোষের এই অংশটা আমি একটু এখানে ছবি এঁকে বড় করে বোঝাচ্ছি, ঠিক আছে? এই অংশটাকে আমি একটু ছবি এঁকে বড় করে বোঝানোর চেষ্টা করছি যাতে তুমি ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? উম, এইরকম রয়েছে চারটে, এখানে দেখো এখানে চারটে দাগ রয়েছে কালো রঙের, তাই না? তাহলে এই এই পাশে এই যে এই দাগ দুটো কিন্তু বাইরের অন্য একটা কোষ, মানে এই পাশে কিন্তু আরো অন্য একটা কোষ রয়েছে, ঠিক আছে? তুমি তো জানোই যে এক একটা কোষ এক একটা কোষ এমন পরপর লেগে থাকে। এই যে এই দুটো দাগের মধ্যে এই দাগটা আর এই দাগটার মধ্যে আমি বোঝাচ্ছি, এই প্রথম যে দাগটা কোষের ভেতরের যে দাগটা রয়েছে সেটাকেই বলা হয় কোষ পর্দা। আর কোষের বাইরের যে দাগটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোষ প্রাচীর। মোদ্দা কথা কি? মোদ্দা কথা, এই একটা কোষ, এই বাইরের অংশটাই হচ্ছে দাদা কোষ পর্দা, আর এর বাইরে দিয়ে আরেকটা তোমার প্রাচীর মানে পর্দা আবরণী থাকে যার নাম হচ্ছে কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, মাথায় রাখবে, ঠিক আছে? উদ্ভিদ কোষে কোষ পর্দা ছাড়াও অপর আরেকটি দৃঢ় বহির আবরণী থাকে, একে কোষ প্রাচীর বলা হয়। আর উদ্ভিদের এই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? প্রধানত সেলুলোজ দ্বারা তৈরি বা গঠিত। আর এই কোষ প্রাচীর উদ্ভিদের কি করে? উদ্ভিদের গাঠনিক দৃঢ়তা প্রদান করে, মানে উদ্ভিদের শক্তপোক্ত করে তুলতে সাহায্য করে। উদ্ভিদের যে গঠনটা যেমন কেমন হবে না হবে সেই গঠনটা উদ্ভিদকে শক্ত করে ধরে রাখতে কিন্তু সাহায্য করে এই কোষ প্রাচীর। কেমন? এটা কিন্তু মৃত। দেখো যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন কোষে প্রোটোপ্লাজমে কুঞ্চন ঘটে। তুমি ভালোই বুঝতে পারছো এই যে উদ্ভিদ একটা কোষ, এটা পুরোটা একটা, এই পুরোটা কিন্তু একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে? এবার এই যে উদ্ভিদ কোষ থেকে যখন জল বেরিয়ে যাবে কিসের মাধ্যমে বেরোয় বস? কোষ পর্দা বা তোমার হচ্ছে প্লাজমা পর্দার মাধ্যমে যখন অভিস্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যাবে তখন এই যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম মানে কি? মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সহ যে তরল ধাত্র রয়েছে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম তখন কি হবে বলো? প্রোটোপ্লাজম থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে এখানে জলের পরিমাণ যেই কমে যাবে তখন এটা কুঁচকে যাবে, কুঁচকে গেলে পরেই কি কোষ প্রাচীর থেকে কোষ পর্দাটা ভেতরের দিকে সরে যাবে, সেইটাই বলছে। আর এই ঘটনাটার নামই হচ্ছে প্লাজমোলাইসিস। কেমন? চলো। আচ্ছা দেখো এখানে এই পয়েন্টটা মাথায় রাখো যে স্যাফ্রানিন দ্রবণ, আয়োডিন দ্রবণ, মিথিলিন ব্লু দ্রবণ কোষকে রঞ্জিত করতে পারে। কেমন? এবার আমরা দেখবো যে কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। এই দেখো এই তো কোষ,
প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, উদ্ভিদ কোষ বলো আর প্রাণী কোষ, এই অংশটাই হচ্ছে নিউক্লিয়াস, এইটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? সেটাই আমি এখানে ছবি করে ভালো করে দেখাচ্ছি। দেখো, তা মাথায় রাখবার নিউক্লিয়াস একটি দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? একে নিউক্লিয় পর্দা বলে। এই দেখো দুখানা স্তর রয়েছে, ভালো করে দেখো, দুটো স্তর রয়েছে, তাই দ্বিস্তরীয় আবরণী বলছে, ঠিক আছে? আর একে বলা হয় নিউক্লিয়াস। আর এই আবরণীর গায়ে অসংখ্য ছিদ্র রয়েছে, অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয় নিউক্লিয় রত্ন বা নিউক্লিয় ছিদ্র বা রত্ন তুমি বলতে পারো। আর নিউক্লিয়াসের মধ্যে সবথেকে যে অংশটায় ঘন, মানে সবথেকে যে অংশটা ঘন তরল রয়েছে, সেই অংশটার নামই হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে? আর এই ঘন অংশটা, মানে ঘন নিউক্লিয়াসের মধ্যে ঘন অংশ বাদে বাকি যে পুরো সম্পূর্ণ তরল অংশ রয়েছে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? আর নিউক্লিয়াসের মধ্যে সুতোর মতো তুমি এরকম জালক দেখতে পাবে, এই সুতোর মতো এইগুলোকেই বলা হয় ক্রোমাটিন তন্তু। আর এইগুলোই পরবর্তীকালে যখন এই কোষটা, মানে এই পুরোটা তো কোষ, এই কোষটা যখন বিভাজিত হবে, মানে অন্য আরও কোষ উৎপন্ন হবে, তখন কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে, যেগুলো সুতোর মতো জড়িয়ে জড়িয়ে থাকে, এইগুলোই কিন্তু আরও সুগঠিত হবে, সুগঠিত হয়ে তোমার এরকম ক্রোমোজোম তৈরি করবে, ঠিক আছে? এরকম ক্রোমোজোম তৈরি করবে, বুঝতে পারলে? আর এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, প্রোটিন থাকে, আর সেগুলো আমরা দেখবো। তো দেখো, হ্যাঁ, এখানে যেটা বলছে যে দেখো, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের শুরুর ঠিক আগেই শুধুমাত্র ক্রোমোজোমগুলোকে দণ্ডাকারে দেখা যায়, ক্রোমোজোম কিন্তু দেখা যায় না আগে, তোমার নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে, বুঝতে পারলে? এবার যখনই কোষটা বিভাজিত হবে তখনই কিন্তু এই ক্রোমাটিন তন্তুগুলো, এই সুতোর মতো জালিকা, এগুলো সুগঠিত হয়ে ক্রোমোজোম তৈরি করবে, তখনই আমরা ক্রোমোজোমগুলোকে এমন দণ্ডাকারে আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? এমন দণ্ডাকারে দেখতে পাবো। দেখো, তাই ক্রোমোজোম কি? এই ক্রোমোজোম হচ্ছে পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যের বংশানুসরণের বার্তা ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অনুরূপে বহন করে, ঠিক আছে? মানে পিতামাতা থেকে তোমার হচ্ছে যে সন্তানের মধ্যে কেমন কিছু হলেও দেখবা বৈশিষ্ট্য আসে, সেই বৈশিষ্ট্যটা কে বহন করে নিয়ে আসে? এই ডিএনএ বহন করে নিয়ে আসে, মাথায় রাখবা। আর ডিএনএ মানে পুরোপুরি ডিএনএ কিন্তু আসে না, ডিএনএর একটা পার্ট বা অংশ আসে যেটার নাম হচ্ছে জিন, জিন আসে। তাই এখানে বলছি দেখো, ডিএনএর কার্যকরী অংশকে জিন বলা হয়। আর এই ক্রোমোজোম কি দ্বারা গঠিত বস? ক্রোমোজোম কিন্তু ডিএনএ আর প্রোটিন দ্বারা গঠিত, মাথায় রাখবে, কেমন? তাহলে এই তোমার গেল নিউক্লিয়াস, বুঝে নিয়েছো আশা করি। এবার দেখো, আমরা দু ধরনের কোষটা একটু পর্যবেক্ষণ করে নিই। এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। দেখো, প্রোক্যারিওটিক কোষ কিন্তু সুগঠিত নয়, এটা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়ার দেহেই আর কি প্রোক্যারিওটিক কোষ আমরা দেখতে পাই, যারা অনুন্নত আর কি, ঠিক আছে? এদের দেহে কিন্তু কোষ প্রাচীর থাকে, আর কি থাকে? কোষ পর্দা থাকে। সব থেকে বাইরের যে পর্দা বা আবরণীটা, তার নাম হচ্ছে কোষ প্রাচীর, আর ভেতরেরটা হচ্ছে কোষ পর্দা। এবং জায়গায় জায়গায় দানা 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 রাইবোজোম থাকে। আর কিছুটা অঞ্চল অস্পষ্ট, মানে ভালো বোঝা যায় না, কিছুটা অঞ্চল নিউক্লিয় অ্যাসিড থাকে, সেই অঞ্চলটাকে বলা হয় নিউক্লয়েড। আর এখানে একটি মাত্র ক্রোমোজোম থাকে, যেগুলো তোমার কোষটা বিভাজিত হওয়ার আগেই সেগুলো কি সুতোর মতো দেখা যায়, পরবর্তীকালে যখন কোষ বিভাজিত হবে তখন এগুলোকে আর কি দণ্ডাকারে দেখা যায়, একটা মাত্রই ক্রোমোজোম থাকে। এই তোমার হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। কিন্তু ইউক্যারিওটিক কোষ কিন্তু বেশ ভালো সুগঠিত, ঠিক আছে? দু রকমের কোষ আছে, তুমি দেখবা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ। এখানে এটা উদ্ভিদ কোষই আমি তুলেছি ইউক্যারিওটিক কোষের মধ্যে। দেখো, সব থেকে বাইরের যে আবরণীটা সেটা হচ্ছে কোষ প্রাচীর বলা হয়, ঠিক আছে? আর তার ভেতরের যে আবরণীটা, এখানে হয়তো ভালো করে আমি দেখাতে পারছি না, তার ভেতরের আবরণীটাকে বলা হয় কোষ পর্দা, ঠিক আছে? আর এর মধ্যেই, এই কোষ পর্দার মধ্যেই পুরো যে তরল অঞ্চলটা, ধাত্রটা রয়েছে, সেটাকেই বলা হয় সাইটোপ্লাজম, ঠিক আছে? আর এই দেখো নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে যে অঞ্চলটা বা যে জায়গাটা খুব ঘন, সেটাকে নিউক্লিওলাস বলা হয়, ঠিক আছে? এই হচ্ছে প্লাস্টিড উদ্ভিদ কোষ। আর এটা কি বলতো, এই বড়টা, বড় গোলটা, এটা হচ্ছে ভ্যাকুওলস বা কোষ গহ্বর। উদ্ভিদ কোষে ভ্যাকুওলসগুলো অনেক বড় হয়, সেই জন্য এত বড় লাগছে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? তারপরে তোমার এই যে গলগি বডিজ, ঠিক আছে? গলগি বডি দেখেছো কেমন, মানে চ্যাপ্টার থলি, মানে একটার উপর আর একটা এমন থলি সাজানো রয়েছে, সেরকম লাগছে, ঠিক আছে? এগুলো আমরা দেখবো, চলো। তো সাইটোপ্লাজমটা দেখো, সাইটোপ্লাজম তো আমি বললামই, কেবলই বলে দিলাম যে সাইটোপ্লাজম হচ্ছে তোমার এই প্রোক্যারিওটিক কোষও আর ইউক্যারিওটিক কোষ দুটোইতেই থাকে, কিন্তু এখানে সাইটোপ্লাজমে কোনো কিছুই থাকে না। কিন্তু এই উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে ইউক্যারিওটিক কোষ কিন্তু সাইটোপ্লাজমে অনেক কোষীয় অঙ্গাণু থাকে। এই নিউক্লিয়াস বাদে পুরো যে তরল ধাতুটা, সেটাই তো সাইটোপ্লাজম। আর আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমের মধ্যে গলগি বডি, প্লাস্টিড, ভ্যাকুওলস, তাই না, মাইটোকন্ড্রিয়া, কত কিছু রয়েছে। তাই মাথায় রাখবা যে সাইটোপ্লাজম হচ্ছে, বলছে কোষ পর্দার ভেতরের দিকে উপস্থিত তরল পদার্থপূর্ণ অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু আছে, যেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালক, গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এইগুলোই এনসিইআরটিতে দেওয়া আছে, এইগুলোই আমরা ভালো করে বুঝে নেব। দেখো, এন্ডোপ্লাজমীয় জালক, এই তো দাদা নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসকে ঘিরেই রয়েছে তোমার এই মানে নালিকার মতো, বা তুমি বলতে পারো পাতের মতো, এরকম রয়েছে, এগুলোকেই বলা হয়
তোমার হচ্ছে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। দেখো বলছে এন্ডোপ্লাজমীয় জালক কতগুলো পর্দাবৃত নালিকা ও পাতের সমন্বয়ে গঠিত একটি অনেকটা দীর্ঘ নালিকা অথবা গোল আয়তাকার থলির মতো দেখতে হয়। দেখো দীর্ঘ নালিকা বা গোলগাল আয়তাকার একটা থলির মতো দেখতে হয়। এবার এই এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালক দুই রকমের হয়, খুব সহজেই তুমি এদেরকে পৃথক করতে পারবা। দেখো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক আর মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। শুধু মাথায় রাখবা যে সকল এন্ডোপ্লাজমীয় জালকের গায়ে রাইবোজোম লেগে থাকে, কি লেগে থাকে দেখো ছোট 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 কালো কালো দানা দানা, হয়তো ভালো বোঝাচ্ছে না, একটু দেখে নাও। এই কালো কালো দানা লেগে থাকে অর্থাৎ রাইবোজোম থাকে, তাদেরকেই বলা হয় অমসৃণ। কি বললাম? যে সকল এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের গায়ে এই রাইবোজোমগুলো লেগে রয়েছে তারাই হচ্ছে অমসৃণ, আর যাদের গায়ে কোনো কিছুই লেগে নেই তারাই হচ্ছে মসৃণ। এই দুই রকমের তোমার এন্ডোপ্লাজমীয় জালক। এবার এদের কিন্তু বেশ ভালো কাজ রয়েছে। দেখো দেখো অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম যেটা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে মানে কি? মানে প্রোটিন তৈরি করে। কে প্রোটিন তৈরি করে? এই অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম প্রোটিন তৈরি করে। আর মসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম এটি ফ্যাট বা লিপিড মানে সংশ্লেষণে সাহায্য করে, মানে ফ্যাট বা লিপিড তৈরিতে সাহায্য করে। তাহলে এখান থেকে তুমি মাথায় রাখবে দাদা এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম দুই রকমের, যে এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের গায়ে তোমার হচ্ছে রাইবোজোম লেগে রয়েছে সেটা অমসৃণ, আর যার গায়ে হচ্ছে রাইবোজোম নেই সেটা হচ্ছে মসৃণ। আর আমরা দেখলাম অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক প্রোটিন তৈরি করে, আর মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক হচ্ছে ফ্যাট বা লিপিড তৈরি করে। এই এন্ডোপ্লাজমীয় জালক নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে প্রধানত প্রোটিন পরিবহনে সাহায্যকারী জালক পথ হিসেবে কাজ করে। মানে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের বাইরের যে তরল ধাত্র সেটাই তো সাইটোপ্লাজম, তাই না? এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিনের পরিবহনকারী জালক পথ হিসেবে কিন্তু সাহায্য করে কে? এই এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। মাথায় রাখবে। এবার দেখো তার সাথে এই যে মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষগুলোতে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বিভিন্ন বিষাক্ত পদার্থ বা ড্রাগের নির্বিষকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব ভালো একটা পয়েন্ট মাথায় রাখবা যে মেরুদণ্ডী প্রাণীদের যকৃতে কোষগুলিতে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকগুলো বিষাক্ত পদার্থ বা ড্রাগের নির্বিষকরণে সাহায্য করে। কে? মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক কিন্তু, ঠিক আছে? এই তোমার ছিল হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালক একটা কোষীয় অঙ্গ। তুমি ভালো মতোই বুঝে গেলে। আরও একবার রিভিশন করে দিচ্ছি দাদা, এরা নলের মতো দেখতে হয়, বা আয়তকার বা গোলগাল হয়, নিউক্লিয়াসকে ঘিরে থাকে, দুই রকমের হয়, একটা অমসৃণ একটা মসৃণ। অমসৃণ বলি এই কারণেই কারণ তাদের গায়ে রাইবোজোম লেগে থাকে, আর সেই কারণেই এখান থেকে প্রোটিন উৎপন্ন হয়। সেই জন্যই আমরা দেখো ছোটবেলা থেকে পড়ে আসি যে রাইবোজোমকে প্রোটিনের কারখানা বলি, কারণ এই রাইবোজোমের কারণে এই রাইবোজোমগুলো লেগে রয়েছে বলেই এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা প্রোটিন তৈরি করে। আর এই যেটা হচ্ছে মসৃণ, এদের গায়ে কোনো রাইবোজোম নেই, এরা ফ্যাট বা লিপিড তৈরি করে, ঠিক আছে? আর পুরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এরা হচ্ছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিন এবং বিভিন্ন পদার্থকে পরিবহনের জন্য জালক পথ হিসেবে কাজ করে। আর এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা বিশেষ কাজ হলো কি? মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষগুলোতে এই ড্রাগকে নির্বিষকরণের জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে এরা। এই ছিল। চলো এবার দেখো গলগি বস্তু, গলগি বডিজ বা গলগি বস্তু। এই ছবিটা দেখো নিচে, আমি একটু বুঝিয়ে দিই, ভালো করে দেখিয়ে দিই। এই গলগি বস্তুকে যদি মানে এইরকম ছবি দেখায় আর কি, তাকের নাই, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, ঠিক আছে? তাকের নাই থাকে। ছবিটা তুমি এখানে খুঁজে বার করে বলো এর মধ্যে গলগি বডি কোথায় রয়েছে, নাম দেখবে না। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এই তো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে যে ঘিরে রয়েছে এন্ডোপ্লাজমীয় জালক, যেটা যার গায়ে দানা 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 রয়েছে সেটা হচ্ছে অমসৃণ, আর যার গায়ে দানা নেই সেটা হচ্ছে মসৃণ। আর এই দেখো এই জায়গাটা দেখো, এই দেখো তাক দেখতে পাচ্ছ একটা? ভালো করে দেখো, এই যে এক একটা তাক বা তোমার এক একটা থলে পরপর রয়েছে, সেটাই হচ্ছে গলগি বস্তু, ঠিক আছে? গলগি বস্তুর কাজ কি চলো দেখে নিই। আচ্ছা দেখো, তো গলগি বস্তু কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত। চ্যাপ্টা থলি এই যে, আর এরা কি করে? এরা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে কি এরা মানে প্যাকেট জাত করে, মানে এক একটা মানে পদার্থকে, মানে প্রোটিনকে একটা প্যাকেটে ভরলো, ঠিক আছে? ফ্যাটকে আর একটা প্যাকেটে রাখলো, মানে প্যাকেট মানে কি থলিতে রাখলো, ঠিক আছে? আরও কোনো পদার্থকে আর একটা থলিতে রাখলো। সেই জন্য বলছে যে গলগি বস্তু কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত, যেখানে এই থলিগুলো প্রায় পরস্পরের সমান্তরালে থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে, আর এদেরকে সিস্টারিন বলা হয়। এই যে দেখো পরস্পর কি তাকের ন্যায় রয়েছে, একটার উপর আর একটা, তার উপরে আর একটা, এইভাবে তাকের ন্যায় থাকে, আর এদেরকেই বলা হয় সিস্টারিন, ঠিক আছে? আর এরা দেখো, এরা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালকে সংশ্লেষিত বস্তুসমূহ গলগি বস্তুতে প্যাকেটজাত হয়। মানে ওই যে এন্ডোপ্লাজমীয় জালকে আমরা দেখে নিলাম, এই অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক প্রোটিন তৈরি করলো, আর মসৃণ হচ্ছে ফ্যাট তৈরি করলো। এবার সেগুলোতে তো রাখতে হবে কোষের মধ্যে, কোথায় রাখবে? এই যে গলগি বস্তুতে নিয়ে চলে আসবে, ঠিক আছে? ওই নালীর মাধ্যমে গলগি বস্তু চলে আসবে এখানে এই থলির মধ্যে। এই প্রথম থলিতে ধরো রাখলো প্রোটিন, পরের থলিতে রাখলো ধরো হচ্ছে ফ্যাট, এইভাবে থলিতে তোমার হচ্ছে আবদ্ধ করে রাখে, ঠিক আছে? তোমার এই কি গলগি বস্তু। তাহলে গলগি বস্তুর প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করা, সংশ্লেষিত বস্তুর
পরিমার্জন ও প্যাকেটজাতকরণ বলা হয়েছে এই কারণে, কারণ এরা মিশিয়ে রাখে না, এক একটা থলিতে এক একটা উপাদান রাখে, এক একটাকে আলাদা আলাদা করে রাখে, সেই জন্য এদেরকে বলা হয় প্যাকেটজাতকরণে সাহায্য করে। ঠিক আছে, দেখো গলগি বস্তু আরেকটা বিশেষ কাজ কি, এরা সরল শর্করাকে আবার জটিল শর্করায় তৈরি করতে পারে, মানে সরল কার্বোহাইড্রেট গ্লুকোজকে আবার এরা জটিল কার্বোহাইড্রেটে পরিণত করতে পারে। আবার এরা কি লাইসোজোম তৈরি করতে পারে, এতে দেখো এই গলগি বস্তু থেকেই কিন্তু লাইসোজোম তৈরি হয়। কেমন বিষয়টা কি দেখো, এই গলগি বস্তুরই একটা অংশ, ছোট অংশ আলাদা হয়ে পৃথক হয়ে গিয়ে এরাই আবার লাস্টে গিয়ে লাইসোজোমে পরিণত হয়। ঠিক আছে, এই দেখো লাইসোজোম এই একটা লাইসোজোমকে আমি বড় করে দেখালাম, বিশাল খতরনাক জিনিস, এর মধ্যে কিন্তু দারুণ মানে বিশাল মানে শক্তিশালী পাচক উৎসেচক থাকে। আর এর মধ্যে লাইসোজোম খুঁজে বার করতে গেলে তুমি বলবা এই যে গোল গোল, 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 অনেকগুলোই রয়েছে। ঠিক আছে, লাইসোজোম। ঠিক আছে, এবার দেখো লাইসোজোম হচ্ছে কি, লাইসোজোম হলো পাচক উৎসেচক দ্বারা পূর্ণ পর্দাবিত থলির মতো কোষীয় অঙ্গাণু। আর এই উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমের জালক দ্বারা সংশ্লেষিত হয়, মানে কি তৈরি হয় কার দ্বারা, লাইসোজোম তৈরি হয় অমসৃণ এন্ডোপ্লাজমের জালক দ্বারা। তুমি একটু ভেবে দেখো, যদি অতীতে যাও, এই লাইসোজোমের পূর্বপুরুষ কে ছিল, ওই যে অমসৃণ এন্ডোপ্লাজমের জালক যেটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন থেকেই তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে সেই প্রোটিনগুলো এসে কোথায় জমা হয়, তোমার গলগি বস্তুতে জমা হয়। এবার গলগি বস্তুর যদি কিছুটা অংশ তোমার হচ্ছে পরবর্তীকালে ওখান থেকে মানে বেরিয়ে এসে ওরাই আবার লাইসোজোমে পরিণত হচ্ছে। তাই লাইসোজোমে কিন্তু এই যে উৎসেচক থাকে সেটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি আর কি একটি পাচক উৎসেচক তৈরি হয়। বিষয়টা বুঝতে পারলে? আর সেইটাই বলছে দেখো, তোমার হচ্ছে এই কোষীয় বিপাক ক্রিয়া চলাকালীন সময়ে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বা যেমন কোষটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোমের মধ্যস্থ উৎসেচকগুলো তাদের নিজের কোষটিকে পাচিত করে ফেলে, এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি করে। দেখো বিষয়টা হচ্ছে কি, লাইসোজোমে তো মানে হচ্ছে তোমার পাচক উৎসেচক থাকে যেগুলো খুবই খতরনাক। এবার দেখো যদি কোনো কারণবশত কোষের মধ্যে ধরো তোমার খারাপ কিছু ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু ঢুকে পড়েছে কোনো কারণবশত রক্তের মাধ্যমে বা কেউ জোর করে ঢুকিয়ে দিয়েছে, তাহলে কি করবে, লাইসোজোমের যে পাচক উৎসেচক রয়েছে সেগুলোকে হজম করে ফেলবে, মানে কোষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হচ্ছে লাইসোজোমের কাজ। এবার কোনো কারণবশত এই কোষটা ধরো হচ্ছে কোনো একটা আঘাত পেয়েছে, ধরো যেমন তুমি খেলতে গিয়ে হয়তো ধরো হাতে পায়ে চোট লেগে দেখবা কিছুটা আঙুলে চোট লেগে ধরো আঙুলে হয়তো কিছু জায়গায় রক্ত জমে গেছে, মানে সেই জায়গাটা সেই কোষটা নষ্ট হয়ে গেছে, তখন লাইসোজোম ফেটে গিয়ে পুরো কোষটাকে নষ্ট করে মানে খেয়ে ফেলবে, পাচিত করে ফেলবে। সেই জন্য এই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। বিষয়টা বোঝা গেল? চলো, আর কি থাকে কোষের মধ্যে, দেখো মাইটোকন্ড্রিয়া আর একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, এই দেখো মাইটোকন্ড্রিয়া, এই একটা এই একটা মাইটোকন্ড্রিয়া, এই একটা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তা মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিপর্দাবৃত অঙ্গাণু, মানে দুইখানা পর্দা রয়েছে এর আবার। ঠিক আছে, এই দেখো বাইরের পর্দা যেটা বেগুনি কালারের দেখতে পাচ্ছ, আর ভিতরে অরেঞ্জ কালারের যেটা রয়েছে সেই পর্দাটা ভাঁজ ভাঁজ করা, ভাঁজ বিশিষ্ট, তাই না? ভেতরে যে পর্দাটা সেটা হচ্ছে ভাঁজ বিশিষ্ট। আর মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে এটিপি উৎপন্ন করে, যা কোষের শক্তির উৎস। দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। এটিপি হচ্ছে কোষের শক্তি, মানে কোষটা তো বেঁচে থাকতে হবে, কোষটাকে জীবিত রাখতে হবে, তার শক্তির প্রধান উৎসই কিন্তু হচ্ছে এটিপি। আর যেটা কোথায় উৎপন্ন হয়, যেটা কিন্তু এটিপি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই উৎপন্ন হয়। সেই জন্য এটিপিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়, এনার্জির মুদ্রা, কারেন্সি মানে মুদ্রা। ঠিক আছে, এনার্জি কারেন্সি বলে এই এটিপিকে। আর মাইটোকন্ড্রিয়াকে তুমি তো ছোটবেলা থেকেই পড়ে আসছো, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর বলা হয়। এবার দেখো মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু বলা হয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবা। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে। আমরা তো জানি যে ডিএনএ কোথায় থাকে, আমরা জানি দাদা ডিএনএ ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাই না? এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকে এই যে ক্রোমাটিন তন্তু, যেগুলো সুগঠিত হয়ে তোমার এই ক্রোমোজোম তৈরি করে, আর এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর হিস্টোন নামক প্রোটিন দ্বারা তৈরি, তাই না? কিন্তু এই ডিএনএর নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়া আবার এমন ধরনের কোষীয় অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ রয়েছে, নিজস্ব তোমার রাইবোজোম রয়েছে মাইটোকন্ড্রিয়ার। ঠিক আছে, তাই মাথায় রাখবা যে মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু বলা হয়, কারণ তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। ঠিক আছে, তাই মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিনও সংশ্লেষ করতে পারে, যেহেতু ডিএনএ রাইবোজোম রয়েছে তাই নিজেরাই কিছু প্রোটিন তৈরি করে ফেলতে পারবে। বুঝতে পারলে? আর এখানে তুমি তো বুঝেই গেলে যে মাইটোকন্ড্রিয়া কি, দুইটি পর্দা রয়েছে, বাইরে আর ভেতরের পর্দাটা ভাঁজ বিশিষ্ট। আর এই যখনই মানে তোমার এই এটিপি উৎপন্ন হবে, মাইটোকন্ড্রিয়া তো এটিপি উৎপন্ন করে, তখন এই ভাঁজগুলো মানে ছড়িয়ে যায়, মানে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, আর হচ্ছে এর মধ্যে যে এটিপি রয়েছে, এটিপিকেই এনার্জি কারেন্সি বলে, এটা মাথায় রাখবা। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর বলে, আর এদেরকে অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু বলা হয় এই কারণে, কারণ এদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। চলে আসে প্লাস্টিড। দেখো প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে কিন্তু দেখা যায় না। এই একটা উদ্ভিদ কোষ, এই প্লাস্টিড কোথায় বলো তো, কোনটা প্লাস্টিড? এই দেখো, এই হচ্ছে প্লাস্টিড, একটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে প্লাস্টিড, 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 এই হচ্ছে প্লাস্টিড। এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, আর এই নিউক্লিয়াসকে ঘুরে চারপাশে রয়েছে এন্ডোপ্লাজমের জালক। এটা কি বলো তো বস, বলতেই হবে তোমাকে, এটা কি গলগি বস্তু, তাই না? এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর রাইবোজোম লাইসোজোম রয়েছে এখান দিয়ে, তাই না? তা এই হচ্ছে প্লাস্টিড। তা দেখো প্লাস্টিড হচ্ছে কি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। দুই ধরনের প্লাস্টিড থাকে, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা লিউকোপ্লাস্ট।
ঠিক আছে? এই ক্রোমোপ্লাস্টটা কিন্তু রঙিল প্লাস্টিড, এর মধ্যে তোমার রঙিল উপাদান থাকে, সেটা হচ্ছে কমলা রং বা লাল রং হোক, সবুজ রং হোক, এর রঙিল উপাদান থাকে। আর লিউকোপ্লাস্ট কিন্তু রঙিল উপাদান থাকে না, সাদা কালো, ঠিক আছে, রংবিহীন সাদা বা বর্ণহীন প্লাস্টিডটাই হচ্ছে লিউকোপ্লাস্ট। এবার এই ক্রোমোপ্লাস্টের যে দেখবা যে অংশটা আর কি তোমার সবুজ উপাদান রয়েছে, মানে ক্রোমোপ্লাস্টের মধ্যে যে সবুজ রঞ্চক রয়েছে সেটাকেই বলা হয় ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট কিন্তু আলাদা বস, পড়ে নাও আগে। দেখো বলছে কি, বলছে যেসব ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্চক থাকে তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে, আর ক্লোরোপ্লাস্টে কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম, বুঝতে পারলে? আর লিউকোপ্লাস্ট কিন্তু তোমার হচ্ছে কোনো রকমের কোনো রঙিন রঞ্চক উপাদান থাকে না, এরা তো আমরা দেখলামই যে বর্ণহীন। এরা কেবলমাত্র ওই তোমার স্টার্চ বা শ্বেতসার, ফ্যাট বা প্রোটিনের দানাগুলো সেগুলোই আর কি সঞ্চয় সঞ্চয় করে রাখে, কেমন? সেটাই আমি এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে প্লাস্টিক দুই রকমের, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন বা রঞ্চক উপাদান রয়েছে, আর যেখানে যে রঞ্চকে আর কি সবুজ মানে রঞ্চক রয়েছে, ক্লোরোফিল রয়েছে, সেই অঞ্চলটার নামই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর বাকিগুলো দরকার নেই, এখানে চলে আসি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট দাদা বর্ণহীন, এর মধ্যে কোনো রঙই নেই, এরা সাদা হয়। আর এদের মধ্যে ওই দানা সঞ্চিত হয়, কিসের দানা? ওই ফ্যাটের দানা, স্টার্চ বা শর্করা থাকে, তোমার হচ্ছে প্রোটিন থাকে, এই প্রোটিন, ফ্যাট বা শর্করার দানাগুলো সঞ্চয় থাকে ওখানে, ঠিক আছে? তো দেখো, ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন ম্যাট্রিক্স বা ধাত্রে নিহিত অসংখ্য আবরণী দ্বারা আবৃত থাকে। ধাত্রে নিহিত মানে কি? ম্যাট্রিক্স বা ধাত্রে মানে একটার উপরে একটা এরকমভাবে দেখবা তুমি যদি মানে ক্লোরোফিলকে দেখো, মানে দেখো বলতে কি, অনুবীক্ষণ, ইলেকট্রন অনুবীক্ষণ যত সাথে দেখা সম্ভব না, মানে ছবিতে দেখবা এরকম থাকে, এই তরল থাকে, তার উপর এরকম একটার উপর একটা এইভাবে ধাত্রে থাকে, ঠিক আছে? সেইটাই আর কি বলা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠনটা আর কি ম্যাট্রিক্স বা ধাত্রে নিহিত অসংখ্য আবরণী দ্বারা আবৃত থাকে। আর এগুলোর বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো, ঠিক আছে? বাইরের যে গঠনটা দেখো অনেকটা, তুমি এখানে একটু লক্ষ্য করো, অনেকটা একটু লক্ষ্য করো, এই দেখো বাইরের যে গঠনটা, এটা তো ক্লোরোফিল, এই মানে তোমার হচ্ছে প্লাস্টিড, এই প্লাস্টিডে কিন্তু বাইরের গঠনটা তোমার ওই মাইটোকন্ড্রিয়ার মতনই, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার মতনই তুমি দেখবা হচ্ছে কেমন, ওই বাইরে তোমার দুটো পর্দা থাকে, বাইরের পর্দাটা এরকম সিম্পল থাকে, পরের ভেতরের পর্দাটা এমন ভাঁজ বিশিষ্ট থাকে, ঠিক আছে? এটাই মাইটোকন্ড্রিয়ার মতো আর কি দেখতে হয়। আর মাথায় রাখবা, এই মাইটোকন্ড্রিয়ার মতোও কিন্তু প্লাস্টিডের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ারও যেমন নিজস্ব ডিএনএ রাইবোজোম রয়েছে, ওই প্লাস্টিডেরও তাই। চলে আসি তারপরে ভ্যাকুওলস বা কোষ গহ্বর। দেখো এখানে কোথায় রয়েছে, এই যে বলো তো এর মধ্যে ভ্যাকুওলস বা কোষ গহ্বর কোনটা? এই দেখো, এই যে বড় অংশটা, এইটা হচ্ছে ভ্যাকুওলস বা কোষ গহ্বর, ফাঁপা ফাঁকা স্থান, ঠিক আছে? মানে ফাঁপা ফাঁকা স্থানই বলতে পারো। এর মধ্যে খাবার মাবার কিছু সঞ্চয় করা থাকে। দেখো কি বলছে, ভ্যাকুওলস বা কোষ গহ্বর হলো কঠিন বা তরল বস্তুর সঞ্চয়কারী থলি। উদ্ভিদ কোষের ভ্যাকুওলসগুলো কোষরস দ্বারা পূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত করে এবং দৃঢ়তা প্রদান করে, কোষকে রসস্ফীত করে। মানে দেখো মাথায় রাখবা, উদ্ভিদ কোষের ভ্যাকুওলসগুলো এক কথায় কোষের তুলনায় কিন্তু বড় হয়, মানে কোষের তুলনায়, মানে বলতে পারো তুমি 7 থেকে 80% অঞ্চলেই, একটা কোষের 80% অঞ্চলেই তোমার এই পুরো একটা ভ্যাকুওলসই রয়েছে। মানে কোষটা যদি এইটুকু হয় তার মধ্যে এতখানটিক অঞ্চলই আর কি ভ্যাকুওলস। উদ্ভিদ কোষ আর কি, প্রাণী কোষের ভ্যাকুওলসগুলো খুব ছোট হয়। তা এখানে মাথায় রাখবা, এর মধ্যে কি থাকে, খাবার, বিভিন্ন খাদ্যবস্তু, মানে উদ্ভিদকে তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য তাদের খাবারের প্রয়োজন, বিভিন্ন নানা রকমের খাবার প্রয়োজন, সেগুলোই মানে কোষ গহ্বর বা ভ্যাকুওলসের মধ্যে থাকে। কি থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে, শর্করা, বিভিন্ন জৈব অম্ল, কিছু প্রোটিন, এগুলো থাকে। আর অ্যামিবা, একমাত্র অ্যামিবা এমন একটা জীব, তা কিন্তু তারা কি করে, তারা তো ওই আমরা দেখলাম যে এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যটা ডাইরেক্ট কোথায় রাখে? এই কোষ গহ্বরে। তাদের অ্যামিবার যে কোষ গহ্বর রয়েছে সেখানেই তারা জমায় রাখে, মানে জমা করে রাখে, বা সেখান থেকে কিন্তু তারা মানে ওখান থেকে আর কি সেটাকে সরল সরকারে ভেঙে নিয়ে মানে চালায় আর কি, বুঝতে পারলে? তাই বলছে অ্যামিবার মতো এককোষী জীবের গৃহীত খাদ্য দেয় খাদ্য গহ্বর, অর্থাৎ কোষ গহ্বর বা ভ্যাকুওলসে থাকে আর কি। এই ছিল তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। আর কোষ বিভাজন, দেখো সিম্পল কোষ বিভাজন সম্পর্কে অল্প একটু দেওয়া আছে, এনসিইআরটিতে দেখে নিবা 2-4 লাইন। তা দুই রকমের কোষ বিভাজন হয়, একটা মাইটোসিস পদ্ধতিতে আর একটা মিওসিস পদ্ধতিতে। দাদা মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন মানে কি? মানে যেখানে ওই মাতৃকোষ থেকে তোমার হচ্ছে মানে আর কি দুবার কোষটা বিভাজিত হয়, ঠিক আছে? মানে একটা কোষ থেকে দুটো কোষ পাওয়া যায়। এই মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 46 হয়, তাহলে বিভাজনের পরেও তোমার ওই যে কোষ দুটো উৎপন্ন হবে সেখানে ওই 46টাই করেই ক্রোমোজোম থাকবে। বিষয়টা বোঝা গেল? বলছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদের বৃদ্ধির জন্য বিভাজিত হয়। এই কোষগুলো, মানে এই কোষটা তো বিভাজিত হলো, বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হলো, আর তোমার হচ্ছে কি হলো, এরা কি কাজ করে? এরা হচ্ছে দেহের বৃদ্ধি, গঠন, কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে সেটা ক্ষত সারানোর জন্য সাহায্য করবে, ঠিক আছে? এদের দেখো মাতৃকোষেরও কিন্তু যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে কিন্তু এই বিভাজনের পরে যে কোষ উৎপন্ন হবে তাদেরও কিন্তু ক্রোমোজোমের সংখ্যা 46ই হবে। সেইটাই, এই পদ্ধতিতেই কোষ বিভাজন হওয়াটাই নামই হচ্ছে মাইটোসিস। আর মিওসিস কোষ বিভাজন মানে যেখানে দুইবার পরপর দুইবার বিভাজিত হয়, ঠিক আছে?
এই যদি মাতৃকোষ হয়, এই মাতৃকোষ এবার প্রথমে দুবার বিভাজিত হলো, তারপর আরও একবার বিভাজিত হবে, ঠিক আছে? মানে মোটমাট তোমার হচ্ছে 4টে নতুন জীব সৃষ্টি করবে, মানে 4টে জীব বলছি কেন, সরি, 4টে নতুন অপত্য কোষ সৃষ্টি করবে। এই মিওসিস মানে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে যদি একটা কোনো কোষ বিভাজিত হয়, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা যে 4টি অপত্য নতুন কোষ সৃষ্টি হবে। বিশেষ করে জনন কোষগুলো এইভাবে বিভাজিত হয়, ঠিক আছে? জনন কোষ কোনগুলো, যেমন শুক্রাণু, ডিম্বাণু, এগুলো কিন্তু এইভাবেই বিভাজিত হয়। তাছাড়া দেহের সমস্ত অংশে যেখানেই বৃদ্ধি, মানে যেখানেই তোমার যে কোষগুলোই রয়েছে আর কি, স্নায়ু কোষ বলো, তোমার ওই তোমার যে কোনো কোষ, হাতে পায়ে যে কোনো যেখানে যে সমস্ত কোষ হয়, সেগুলো সবই কিন্তু তোমার এই মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। কেবলমাত্র মাথায় রাখবা জনন কোষ যেগুলো শুক্রাণু, ডিম্বাণু, এটা কিন্তু হচ্ছে তোমার ওই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়, পরপর 2বার বিভাজিত হয়ে মোটমাট 4টি অপত্য কোষ সৃষ্টি করে। আর এখানে একবারই বিভাজিত হয়, যেখানে 2টি অপত্য। এখানে দেখো, এখানে কি, এখানে 46, সরি 36 বলছি কেন, 46টা ক্রোমোজোম থাকলে এটা কিন্তু 23-23-এ হয়, ঠিক আছে? 23-23-এ বিভাজিত হয়, এটা মাথায় রাখবা মিওসিসে, ঠিক আছে? এই ছিল তোমাদের হচ্ছে, আর কিছু নেই, ঠিক আছে? আর তেমন কিছুই নেই। এই ছিল তোমাদের এনসিইআরটির জীবনের মৌলিক একক। দেখো, আমি তো তোমাদের এনসিইআরটি পাঠ্য বই ধরে একবার বুঝিয়ে দিয়েছি, আরও একবার বুঝিয়ে দিলাম। এইভাবে তুমি 2বার করে বুঝে নিয়ে পড়বা, এবং তারপরে আমি তোমাদের এমসিকিউগুলো করাবো। সেই এমসিকিউ যদি আমি 50টা তুলি এখান থেকে, যদি 50টাও হয়, তাহলে 50-এ কিন্তু 50 নাম্বার তোমাকে নিতেই হবে। মানে তুমি নিজে নিজে কাউন্ট করবা যে তুমি কতগুলো সঠিক বলতে পারছো আর কতগুলো তোমার ভুল হচ্ছে, ঠিক আছে? সেইভাবে কিন্তু তুমি নিজে আগে অ্যান্সার করবো, আমি সেগুলো টেলিগ্রামে করিয়ে দেবো। সবাই ভালো করে পড়বে, কোনো রকম কোনো সমস্যা হলে ওই নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করবে, কেমন? রাখছি, জয় হিন্দ।